নর্মালি সাধারণ সম্বন্ধে ক্লাস ক্লাস খুব কম নেই, কিন্তু এসেন্সিয়ালি আমার মনের মধ্যে এই স্বাধীনতা সম্বন্ধে বই তোমাকে বেশি ভালো লাগে। আমি দর্শন, স্পিরিচুয়াল সায়েন্স, এগুলো বলতে আমাকে খুব ভালো লাগে। বিশেষ করে প্রথম দিকটা তো কম বুঝতাম, অ্যাকচুয়ালি অতটা বুঝতাম না। আমি যখন প্রথম ভোল্টেমার হয়েছিলাম তখন তোমাকে মাত্র 4খানা বই ছিল, মাত্র 4টে। একটা ছিল আনন্দ মার্গ, একটা ছিল জীবন বেদ, একটা ছিল প্রবলেমস অফ দ্য ডে, একটা ছিল টু দ্য পেট্রিয়ট। 4খানা বই, আর কোনো বই ছিল না। এই 4টে বই দেখেই মন্তব্য করেছিলাম আনন্দমূর্তি যে ইজ অ্যান অরিজিনাল থিঙ্কার। 4টে বই পড়, এর মধ্যে কতটুকু ম্যাটার ছিল, তবু কি জানি কেন আমার মাইন্ড জন্য বললো যে মানুষটি এই লাইনে চিন্তা করতে পারেন, হি মাস্ট বি এ ভেরি অরিজিনাল থিঙ্কার। তখন তো কি, তখন যে লেকচার ফেচার দিতুম, কাকে কোট করবো? বাবাকে তো কোট করার কোনো ম্যাটার তো নেই বেশি। তখন কোট করতুম সুভাষকে, বিবেকানন্দকে, রামকৃষ্ণকে, চৈতন্যকে, বুদ্ধকে, কবিরকে, এদের কোট করতুম। তখন তো লোকে বক্তৃতা করতে গিয়ে বলতো আমাকে যে আপনি তো বিবেকানন্দ লেকচার দিয়ে দিলেন, আপনি আমাকে তো বললেন না। তখন ছিল না ম্যাটার, তারপর তো কালক্রমে সে এত ম্যাটার রয়েছে যে শুধু যে বইগুলোকে ভালো করে, তোমার তো বইগুলো, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সুভাষিতের সংগ্রহ 15 খণ্ড পড়েছে। পড়েছো কেউ? কেউ পড়েনি। পড়েছো? না না, 15th নয়, 15টা, 1 to 15, 1 থেকে 15 পড়েছো? সব পাঠগুলো পড়েছো তুমি? মিলিয়ে কি হবে, সে তো কাগজে আছে, মগজে কতটুকু? কাগজ মে रहने से क्या होगा, मगज में कुछ है तो बताओ। একবার হবে না, যতবার তুমি বইগুলো পড়বে, আর বই যখন পড়বে তখন বাঁ দিকে মার্জিনে পয়েন্ট গুলো লিখে লিখে পড়তে হয়। এটা বই পড়ার কায়দা। যখনই কোনো ভালো বই পড়বে, যেগুলো তথ্যের ঠাসা বই, তো বাঁ দিকে মার্জিনে লিখে লিখে পড়তে হয় যে এই প্যারাগ্রাফে এই পয়েন্টটা আছে। পড়ে তুমি দেখবে, তুমি সমস্ত 15টা বই তুমি যদি পড়তে পারো, 15টা বই পড়তে 15 সপ্তাহ টাইম লাগবে। এই 15 সপ্তাহ বই তুমি যদি ঠিক মতো করে খুঁটিয়ে পড়ো, তোমার মনের কোণে এত দার্শনিক তথ্য জড়ো হয়ে যাবে, তুমি দাঁড়াতে গেলেই তুমি দেখবে যে কিছু তোমাকে অজান্তে বা তোমার এই আনকনসিয়াস মাইন্ড থেকে একটা বিরাট দার্শনিক চিন্তা প্রবাহ যেন বেরিয়ে আসছে তোমার মাথা থেকে। দাঁড়ালে বক্তৃতা করতে উঠলে তোমার মনে হবে যেন প্রচুর পয়েন্টস বেরিয়ে আসছে, মেটাফিজিক্সের, এপিস্টেমোলজির, অন্টোলজির, এথিক্সের কত কথা বেরিয়ে আসছে। তথ্যে ঠাসা বই, তোমাকে পাতার পাতা পড়তে, বারবার তোকে পড়তে হবে। এগুলো তো এখন তুমি দেখবে প্রচুর ম্যাটার তোমার রয়েছে। তোমাকে ওইগুলো ভালো লাগে, ক্লাউড ক্লাউড সম্বন্ধে আমাকে লেকচার দিতে বলতে ভালোই লাগে না একবারে, তবু একটু একটু বুঝি বলবার জন্য। যাই হোক, স্পিরিচুয়াল ফিলোসফির উপরে আজ কিছুটা বলছি আর কি, মানে সাধনা স্মৃতি সম্বন্ধে। এইটার উপরে খুব বেশি আমার আগ্রহ জাগলো তখন, যখন রাঁচিতে আমাদের সিনিয়র আচার্য ক্লাস হয়েছিল 15 জনের। সিনিয়র আচার্যের ক্লাস বাবা নিয়েছিলেন 16 ঘন্টা ধরে। তখন বাবা এত বলেছিলেন, আর সবচেয়ে আগে আমি বেশি কনভিন্স হয়েছি বাবা বলেছিলেন এই জন্য নয়, আমি কনভিন্স হই ওই যে 10টা দিন, 10টা 7টা দিন, 7টা দিন যে ক্লাস হয়েছিল, ওই 7টা দিন আমার জীবনে একটা মানে অমূল্য মানে দিন বলতে গেলে। অ্যাকচুয়ালি কিরকম, জীবনে আমি জীবন মুক্ত অবস্থার কথা পড়েছি। জীবন মুক্ত বলে না, জীবন মুক্ত মানে হলো যার কাছে আকর্ষণ বিকর্ষণ দুটোই নেই, তাকে বলে জীবন মুক্ত পুরুষ। আকর্ষণও নেই, বিকর্ষণও নেই, শীত গ্রীষ্ম কিছুই না, আকর্ষণও নেই, বিকর্ষণও নেই। অদ্ভুত, মানে মাইন্ডটা এত হাই ছিল যে 7 দিন প্র্যাকটিক্যালি আমি খাইনি বললেই চলে। 7 দিন 1 সেকেন্ডও ঘুমাইনি। আর্টিকেল লিখতুম, পরের দিন বাবাকে বলতে হতো যে আর্টিকেল তোমার হয়ে গেছে। হ্যাঁ বাবা। আমি, রঘুনাথজি আর তদ্গতানন্দ, 3জন হোল নাইট জাগতো। আমি লিখতুম ইংরেজি, রঘুনাথজি লিখতেন হিন্দি, তদ্গতানন্দ লিখতো বাংলা। আমরা 3জনে ওই সমস্ত হোল নাইট, রাত্রি 10টা 11টায় খেয়ে দিয়ে লিখতে, খেতুম না প্রায়, কিন্তু হোল নাইট জাগতে হতো। প্রায় 1 কাপ হরলিক্স খেয়ে বসতুম ভোর 5টা 6টা পর্যন্ত, তারপরে মুখ হাত ধুয়ে আবার পুজো আর্চা করে তৈরি হতুম, আবার 9টার সময় আসতো। 7 দিন খাইনি, 7 দিন ঘুমাইনি, কিন্তু জানিও না যে খাইনি ঘুমাইনি, ব্যথাটাই জানতাম না আমরা। মাইন্ডটা এত হাই হয়ে গিয়েছিল। তখন মনে হতো যে এরকম যদি আর 1 মাস বাঁচি তাহলে সমাধি অনিবার্য। তখন থেকে আমার মনের কোণে ওই সমাধিগ্রস্ত হলে মানুষের কি মনোবৃত্তি হয় আমার এই মনের মধ্যে ঢুকে গেছে। যে সহজানন্দ সমাধি, ধর্ম মেঘানন্দ সমাধি, অনিন্দ রস সমাধি, এই সমস্ত গুলো আমাদের তখন থেকে ঢুকে গেছে আমাদের কি হয় তখন মাইন্ডের অবস্থা। যাই হোক, তো সেই যে বলে না বৈষ্ণবরা যে বলে মধুরাম মধুরাম মধুরাম, যে বলে ওরা বৈষ্ণবরা, ওরা কেন বলে তখন বুঝতে পারছে না। একটা সেই সময়টাতে মাইন্ডটা এত হাই হয় বুঝলে, যদি তোমার সাথে সাপও থাকে তখন তোমার মনে হবে সাপটাকে জন্য বলি, well my friend come and sit beside me, I am convinced that snake will not bite me. আমি বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনীতে পড়েছিলাম যে হিমালয়ের জঙ্গলে সাধনা করতেন, তো পুজো করতে বসেছেন, পুজো করতে বসে যখন উঠলেন,
এখন চোখ খুলতেই প্রথমে চোখে পড়লো তার বাঁ দিকে একটা বাঘ বসে রয়েছে। তো সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়ে বাঘের পিঠে কিছু হাত বুলোলেন। বাঘটা কিছুই করলো না, বসে রয়েছে। যখন হাত বুললেন বাঘটা বসে রইল, হাত বুলানো বন্ধ হলো, বাঘটা উঠে লেফট টার্ন করে চলে গেল বাঘটা। আমি এটা বুঝতে পারি যে কেন এটা হলো জিনিসটা। কারণ তার ওই অন্তরে লেখা আছে, পাতঞ্জল যোগে একটা সূত্র লেখা আছে যে আছে না যম নিয়ম, তো পাতঞ্জল যুগে তো সত্য অহিংসা অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ শৌচ সন্তোষ তপস শ্রদ্ধা ঈশ্বর পরিধান। তাতে লেখা আছে যে সত্যে প্রতিষ্ঠিত হলে মানুষের কি সিদ্ধি লাভ হয়, অহিংসায় কি সিদ্ধি হয়, অস্তেয়তে কি হয়, প্রত্যেকটি সম্বন্ধে লিখে দেওয়া আছে। তাতে অহিংসায় লেখা আছে যে অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধৌ বৈরত্যাগঃ। যদি কোনো মানুষ অহিংসায় প্রতিষ্ঠিত হতে পারে, তার কন্ট্যাক্টে যেই আসবে সে যেমনই জীব হোক না কেন, হিংস্র বা অহিংস্র, সে ক্ষণিকের জন্য তার নিজের স্বভাবটা ভুলে গিয়ে যার সান্নিধ্য রয়েছে তার স্বভাবটাকে সে পেয়ে যাবে। অর্থাৎ যদি বাঘ হবে কি, কিছুক্ষণের জন্য বিজয় কৃষ্ণ গোস্বামীর যে স্বভাব ওইটাকে সে পেয়ে যাবে, অর্থাৎ অহিংসা হয়ে যাবে। তো এই জীবনমুক্ত পুরুষদের সেরকম অবস্থা হয়, আমি এটা ফিল করতে পারতাম। কিন্তু ওই অবস্থায় থেকে কাজ করা যাবে না পৃথিবী। তাহলে যে বললাম যেহেতু কারোর প্রতি তোমার আকর্ষণ নেই, বিকর্ষণ নেই, যার প্রতি তোমার আকর্ষণ নেই তাকে তুমি টাকা দেবে কেন? দেবে কি? টাকা দেবে না। বলে ওর প্রতি তো কিছুই নেই, তাকে তুমি ভালোই বাসবে না। মানে ভালো তো বাসবে কিন্তু ভালো মন্দের ঊর্ধ্বে। অসুখ বিসুখ হলেও তুমি খুব বেশি অ্যাফেক্টেড হবে না। কে আর ডাক্তারখানায় ডেলি যায়? যাবে না। মাইন্ডটা ঠিক কিরকম হয়ে যায় জগতে, যার জন্য ওরকম মানুষ জগতে বেশি দিন বাঁচতে পারে না। তো তখন থেকে আমি ওই আধ্যাত্মিক দর্শনের যে মাহাত্ম্যটা আমার মনের কোণে ঢুকে গেছে। ওই সিনিয়র আচার্য ক্লাসের পর থেকে এত বিরাট নোট রয়েছে, কত যে কি বলেছিলেন বাবা, কি করে সাধনা করতে হয়, কেন কীর্তন দিয়েছি, কেন তন্ত্রটা কি, যোগটা কি, ট্রান্সলেশনটা কিভাবে করবে, রেফিকেশন কি, এর নার্ভের উপরে, ব্রেনের উপরে, মাইন্ডের উপরে এর কি প্রতিক্রিয়া হবে, সমাধিস্থ হলে মনের কি অবস্থা হয়, কত রকম সমাধি হয়, কোন সমাধির সঙ্গে এই সমাধি কি, এত বলেছিলেন বাবা, সে অনর্গল বলেই চলেছেন। এবং তখনই দেখেছি ব্রহ্মবিজ্ঞানের প্রবক্তা কাকে বলে। আসলে সুভাষিত সংগ্রহ আসলে ব্রহ্মবিজ্ঞানের তাত্ত্বিক দিক, কিন্তু ব্রহ্মবিজ্ঞানের যেটা ব্যবহারিক দিক সেটা নয়, ওইটা হচ্ছে তাত্ত্বিক থিওরিটিক্যাল সাইড, ফিলোসফিক্যাল সাইড। কিন্তু ব্রহ্মবিজ্ঞানের যেটা ব্যবহারিক দিক, যেটা অ্যাপ্লাইড সাইড, সেটা আপনি ওইটা যাই 16 ঘন্টা যা বলেছিলেন। তো 16 ঘন্টা সাব ম্যাটারটা কিন্তু নোটবুকে আসেনি, অনেক পোর্শন বাদ চলে গেছে। না, ও তো দ্যাট ইজ মানে দ্যাট ইজ স্পেশালি মেন্ট ফর দি আচার্য, মানে দ্যাট ক্যানট বি প্রিন্টেড ইন এ বুক ফর্ম, জাস্ট এজ এ ল্যাবরেটরি নোটবুক। ল্যাবরেটরি নোটবুক ইজ নট প্রিন্টেড, তো সিমিলারলি দিস ইজ নট প্রিন্টেড। ওটা থেকে যাবে কেবল যারা শেখাবে তারা পরবর্তীকালে those who will qualify as a senior bishops for the definitive course, they will study it. মানে like Avadhut, Avadhut or Srinacharya. Just as the Christian missionary have got their different stages of the the definitive course, আমাদের একদিন এরকম ডিভিনিটি কোর্স হবে, যেমন তাত্ত্বিক কোর্স থাকবে, আচার্য কোর্স থাকবে, অবধূত কোর্স থাকবে, পুরোধা কোর্স থাকবে। তখন এগুলো ইনক্লুডেড হবে এর মধ্যে। They will learn the science, other people won't learn. That is why the spiritual science which we people are following will not be destroyed, will be kept intact through generations. এটা নষ্ট হবে না, থেকে যাবে। এটা ওইভাবে যখন আমরা পরবর্তীকালে আমরা ইউনিভার্সিটিতে ওই ঠিক যেমন ওই ডক্টর অফ ডিভিনিটি হয়, ওই বিশপ আর্কি বিশপ হয় যেমন, সেরকম হয়ে যাবে। তখন আমি দেখেছিলাম সেইগুলো। তখন থেকে এখন আমি যখন আচার্য ক্লাস নিই বা ইত্যাদি, তখন একটুই বলি, কিন্তু অনেক জিনিস রয়েছে, কত কথার মধ্যে রয়েছে। শুধু গ্ল্যান্ড সম্বন্ধে, সাব গ্ল্যান্ড সম্বন্ধে, তন্ত্র সম্বন্ধে, যন্ত্র সম্বন্ধে, মন্ত্র সম্বন্ধে, চক্র সম্বন্ধে, গ্রন্থি সম্বন্ধে, অমৃতক্ষরণ সম্বন্ধে প্রচুর ইনস্ট্রাকশন রয়েছে, প্রচুর ইনস্ট্রাকশন রয়েছে ওইগুলোতে। যদি কেউ ওগুলোতে মন কনসেন্ট্রেট করে তো তার মন অনেক হাই হয়ে যাবে। আনন্দ মিত্রা সিনিয়র আচার্য নোটবুকটা নোট করেছে, তো নোট করার পরে আমাকে বলছে একদিন কমেন্ট করে, যখন নোট হয়ে গেল তখন আনন্দ মিত্র আমাকে বলছেন, দাদা, the most valuable thing in the world is this notebook. পৃথিবীতে অনেক ভ্যালুয়েবল জিনিস আছে, that is the most valuable thing in the world, I should say the most invaluable thing in the world is this notebook. জগতের বুকে সবচেয়ে অমূল্য বা দুর্মূল্য সম্পদ হচ্ছে এই নোটবুকটা বলেছিল। কারণ এই প্রচুর ম্যাটার দেখেছিলেন এটা। তো তোমাদের কাছে সেসবগুলো জানলে তোমাদের সাধনা করতে খুব ভালো লাগবে, যে কি সাধনা হবে। যতই গালিগালাজ করুক না কেন, যতই তোমাদের নিন্দাবাদ করুক না কেন, যত কিছুই তোমাদের মনে আঘাত আসুক না কেন, এগুলো জানলে কিন্তু সাধনা ঠিক ভালো হবে। বুঝছো মহাশয়টা? একটু একটু করে বলবার চেষ্টা করি তোমাদের। প্রথম জিনিসটাই হলো যে এই যে পার্থিব চক্র বা পার্থিব চক্র যেটা রয়েছে, বা যেরকম বলি
ব্রহ্মচক্র বলতে পারি আমরা। সেই ব্রহ্মচক্রের কোন জায়গাতে আমরা রয়েছি, এরকম জায়গাতে মানুষের স্থানটা, আর মানুষকে যেতে হবে এখান থেকে এখানে নয়, এর বাইরেও যেতে হবে। অ্যাকচুয়ালি মানুষের বিশ্বাসের বাইরে, কিন্তু এখানে ঠিক নয়। ওরা ওই বিন্দুটাকে ক্রস না করে ফেলতে পারছে না। এটা হচ্ছে সগুণ ব্রহ্মের বিন্দু, এই বিন্দুকে যেতেই হবে, কিন্তু এই বিন্দুকেও ক্রস করতে হবে উপরে। এটা নির্গুণ ব্রহ্মের বিন্দুটা এর বাইরে রয়েছে, ব্রহ্মচক্রের ভিতরে, এটা বাইরে রয়েছে, যেতে হবে। কিন্তু যাই হোক, ওকে ওই বিন্দু ক্রস করে ফেলে যেতে হবে। এবার এই যে বেরোবো আমরা এখানে, আদিত্য, here is a very important point. Sometimes there are some spiritual teachers or some philosophers, they preach one-sided philosophy. Be a spiritualist, they say, but they will never advise you to also adjust properly with the objective aspects of life. At the same time, you are both objective and subjective. There is a very important line in the Veda, in the Bible. They say, Christ used to teach the disciples, live in the world, but don't be of the world. Live in the world, but don't be of the world. জগতে বাঁচো, কিন্তু জাগতিক হয়ে যেও না। কথাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। মানুষকে জগতে বাঁচতেই হবে। জগতে বাঁচো মানে কি? তার মানে তুমি অবজেক্টিভ ওয়ার্ল্ডের সঙ্গে মিলেমিশে থাকো, কিন্তু অবজেক্টিভ ওয়ার্ল্ডের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো, ওতেই এনগ্রস্ট হয়ে থেকো না। অর্থাৎ সংসারে থাকো, কিন্তু পুরোপুরি সংসারী হয়ে যেও না। কারণ যদি পুরোপুরি সংসারী হয়ে যাও, তাহলে তুমি কি হলে, হয় তুমি জলে পড়ে গিয়ে সমুদ্রের কারেন্টে বয়ে যাবে, আর না হয় তুমি ডাঙায় উঠে গেলে ডাঙাতে সাপ, ব্যাং, বাঘ, ভালো তোমাকে খেয়ে ফেলবে। অর্থাৎ তুমি তোমার জীবনটাকে রাখবে কোথায়? স্থল এবং জলের যে তটরেখা, সেই তটরেখায় তুমি নিজেকে রাখো। খুব ভালো এক্সাম্পল না? তটরেখায় তোমাকে রাখতে হবে, জাস্ট দ্য বর্ডার লাইন। ওই তটরেখায় থাকলে প্রয়োজন হলে তুমি ইচ্ছা করলে ডাঙাতে উঠতে পারো, আবার সমুদ্রে জলেও তুমি নামতে পারো প্রয়োজন হলে। যদি তোমাকে বাঘ তাড়া করে জলে নেমে যাও, এবার যদি তুমি কুমির তাড়া করে তুমি ডাঙায় উঠে যাও। এই হলো নিয়ম। অর্থাৎ দুদিকে অপশন রেখে জীবনে চলতে হবে। এইটা ছিল ভারতবর্ষের শিক্ষার। এবং this particular aspect of the teaching of the Indian rishis is epitomized in the first slok of the Ishopanishad. Isha Vaishya Midang Sarvam Jatsindharasthana Jagat Tena Sakyena Vandita Magvida Kashyapana. This particular important teaching, this crux of the Indian philosophy, is epitomized in that particular slok of Ishopanishad, first slok. এই জিনিসটা করতে গেলে এমন একটা আইডিওলজির দরকার। ভারতবর্ষের যে সভ্যতা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা ঠিক টালমাটাল কন্ডিশনে, এর একমাত্র কারণই হলো যে এইটা একটা প্রপার সিনথেসিস আমাদের হয়নি। থিওরিটিক্যালি আমাদের ঋষিরা বলে গেছেন, ইন্ডিয়ান ঋষিস এন্ড মুনিস হ্যাভ টোল্ড আস থিওরিটিক্যালি দ্যাট মেক এ পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট বিটুইন ইউর অবজেক্টিভ এন্ড স্পিরিচুয়াল লাইফ। কিন্তু হাউ টু ব্রিং অ্যাবাউট দ্যাট অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, দে ডিড নট স্পেসিফাই। বলে গেছে ওরা, কিন্তু হয়নি বলে ভারতবর্ষে কিছু লোক দারুণ আধ্যাত্মিক উন্নতি করেছে, কিন্তু জাগতিক বিষয়ে সম্পূর্ণ উদাসীন থেকেছে। যার ফলে ভারতবর্ষ বারে বারে ছক, হুন, দল, মোগল, পাঠান একের পর এক আক্রমণ করেছে। যার ইচ্ছা হয়েছে 10টা, 15টা, 20টা ছেলে আরবের কোনো এক প্রান্তে বসে, বা তুরস্কের কোনো এক প্রান্তে বসে, বা হয়তো ইরানের কোনো এক প্রান্তে বসে মিটিং করে 7টা 8টা গুঞ্জে বদমাইশ ছেলে ঠিক করেছে, চলো ওই ভারতবর্ষে প্রচুর ধন সম্পত্তি রয়েছে, চলো পশ্চিম দিকে একবার একটা ছবল মুড়ে কিছু কেড়ে কুড়ে আনা যায়। মোহাম্মদ ঘড়ি 17 জন প্লান্ডারার, মানে লুঠেরাকে সঙ্গে নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিল প্রথম দিকটা। অনেকে বলে ইখতিয়ারউদ্দিন খিলজি, বখতিয়ার খিলজি hardly came with 17 or 18 cavalrymen, cavaliers. They say like that. লক্ষণ সেন তাতেই কাবু হয়ে গিয়েছিল, 17 জনকে 18 জন। বারে বারে ভারতবর্ষ বিপর্যস্ত হয়েছে। এর কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ছিল। ভারতবর্ষের পশ্চিম দিক ছিল অত্যন্ত ভালনারেবল। The western part of India was very much vulnerable. Dahed, the Brahmin king, he was the king of the Sindh, the western part of India, Sindh. The Dahed was a very, very unscrupulous man, and his wife was much more unscrupulous. Wife ছিল Brahmana. They were the followers of Brahminic religion. বৌদ্ধদের উপরে প্রচন্ড অত্যাচার করতো, যার ফলে বৌদ্ধরা ছিল ভীষণ এগেনস্ট। মোহাম্মদ বিন তুগলুক 712 খ্রিস্টাব্দে যখন আক্রমণ করলো সিন্ধু প্রদেশ, তখন করলো কি? হি ওয়াজ এ ব্রাহ্মণ কিং, মানে ব্রাহ্মণ সাপোর্টার অফ ব্রাহ্মণিজম,
ব্রাহ্মণ ধর্মের সমর্থক ছিল, শেষ পর্যন্ত করলো কি, যখন আক্রমণ করলো মোহাম্মদ বিন তুগলক, তখন শেষ পর্যন্ত কি হলো, ওই বৌদ্ধ প্রজারা ওদের বিরুদ্ধে বিদ্রোহ করলো, and easily he was killed. Tahir was killed, Sindh was captured by Muhammad bin Tughlaq, and then in the process western part of India was captured by the Shah. এইরকম করে করে আফগানিস্তান ছিল ভারতবর্ষের একটা বিরাট বৌদ্ধ দেশ। এন্টার আফগানিস্তান হচ্ছে বুদ্ধিস্ট কান্ট্রি। শেষ পর্যন্ত আফগানিস্তান হাতছাড়া হয়ে গেল, ভারতের সমুদ্র তীরবর্তী পশ্চিম ভাগ হাতছাড়া হয়ে গেল। একের পর এক আমরা পশ্চিম থেকে লুজ করতে 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 সারা ইন্ডিয়াটাকেই লুজ করে ফেললাম। তার কারণ আমরা কখনো আধ্যাত্মিকতার সঙ্গে পার্থিবতার একটা সমন্বয় ঘটিয়ে যে ইকোনমিক, পলিটিক্স, সোশ্যাল সিস্টেম সবকিছুই গড়ে তোলা যায় জাত পাত বিহীন একটা সমাজ ব্যবস্থা আমরা করিনি কোনো কারণে। উল্টো পাল্টাতে পাল্টাতে সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছি। ব্রাহ্মণরা নেতৃত্ব করেছে, অব্রাহ্মণরা বিদ্রোহ করেছে, অব্রাহ্মণরা নেতৃত্ব করেছে, তো ব্রাহ্মণ মন্ত্রী ষড়যন্ত্র করে তাকে হটিয়ে দিয়েছে। We suffered and suffered because of our inherent contradiction. এই হচ্ছে আমাদের। সেই জন্য আমরা যেটা চাই থাকি বর্তমানে কি, আমরা চাইছি এমন একটা আইডিওলজি যা সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো দিকই থাকবে। এখানে হচ্ছে আনন্দমার্গ দর্শনের কৃতিত্ব। বাবা এরকম দর্শন দিতে চান যা মানুষকে একদিকে বলবে তুমি বড় যোগী হও, এবং যোগী হবার জন্য যা যা উপকরণ দরকার তা তিনি সবই দিলেন। তার সঙ্গে সঙ্গে বলছেন তুমি এমন একটা সুস্থ, বলিষ্ঠ, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলো যার ভিত্তিতে তুমি সকল মানুষ মিলেমিশে একসঙ্গে কাজ করতে পারো, একটা মা লক্ষ্য, বৃহৎ লক্ষ্য, একটা অখণ্ড লক্ষ্যকে সামনে রেখে, তাই না? আজকে দেখো মানুষগুলো ইউনাইটেড নয়। কেন ইউনাইটেড নয়? কিছু লোক অর্থনৈতিক থেকে সুবিধা ভোগী। ইন্ডিয়ান সোসাইটি ইজ নট ইউনাইটেড বিকজ একটা সমাজ গঠিত কতগুলো ফ্যাক্টর দরকার হয়। ফার্স্ট অফ অল সেখানে শান্তি কি? সোশ্যাল জাস্টিস। জাস্টিস থাকবে, সোশ্যাল জাস্টিস, একটা সামাজিক সুবিচার থাকবে। আমাদের সমাজে কোনো সুবিচার নেই আছে। তারপর থাকবে কি? মানুষের সমাজে থাকবে ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিন থাকবে। যে ডিসিপ্লিনটা গড়ে উঠবে কি হবে? অন দি বেস অফ ইনস্টিটিউশনালাইজড ভ্যালুজ অফ লাইফ। তুমি যেটা মানছো, সত্য কথা বলার তোমার যে স্ট্যান্ডার্ড, ওরও সেই কথা স্ট্যান্ডার্ড হবে, তাই না? তুমি যদি সত্যবাদী হয়, ওই লোক যদি অসত্যবাদী হয়, তাহলে একদিন কি করবে? সে দেখলো আরে সত্যবাদী হয়তো বোকা, জগতে যদি সত্যবাদী হয় সেটা বোকা হয়। ও বেশি চাতুরি প্রয়োগ করতে কি করবে? দুহাত দিয়ে টাকা অর্জন করবে। তখন তোমার মনে যখন ডাউট হবে, হয়তো ওর পথটা ঠিক, আমার পথটা ঠিক নয়, সত্যবাদী হওয়া বোকা আমি। তুমি যখন পরবর্তীকালে তুমিও বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবে, ওর পথ ফলো করবে, তবে শেষ পর্যন্ত ইন্ডিভিজুয়াল এটা সত্যবাদিতা ইট বিকামস এ ক্যাজুয়ালিটি। দিস বিকামস এ ফ্যাক্ট। এরকম হয়েছে সবাই মানুষ হচ্ছে কিং কম্পিটিশন as to how you can become intelligent. Everyone is trying to become intelligent. সবাইকে বুদ্ধিমান হতে যায়। বুদ্ধিমান হওয়া মানে হচ্ছে যেন তেন প্রকারেণ কাজ করার জন্য। তাই দরকার হচ্ছে একটা অখণ্ড জীবনবাদ। ওই দুটোই থাকবে। একদিকে থাকবে ওই সুস্থ সমাজ গড়ে তোলার জন্য একটা সামাজিক, দার্শনিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিক থাকবে। আবার দিকে থাকবে একটা এমন অধ্যাত্ম বিজ্ঞান, ব্রহ্মবিজ্ঞান, যা মানুষকে একটা পাকাপোক্ত যোগী করে তুলবে। কিন্তু মানব জীবনের মূল লক্ষ্যটা হচ্ছে যোগী হওয়া। মানব জীবনের মূল লক্ষ্য কখনোই ওই দ্বিতীয় সাইড অবজেক্টিভ ওয়ার্ল্ডের নেতা হওয়া নয়। বাবার সঙ্গে মধ্যে প্রথম দেখা হয় যেতে, I was thinking to become a barrister, I was thinking to become an IAS officer, I was thinking to become a brilliant professor, I was thinking to become great men in the worldly sense, big men in the worldly sense. যাই হোক, somehow or other ভিতরে একটু নিশ্চয়ই কোনো জীবনে পূর্ণ সঞ্চয় ছিল, তাই ভগবান আমাকে ওদিকে না নিয়ে এদিকে চলে এলো। বাবার সঙ্গে যখন প্রথম আমার কন্ট্যাক্ট হলো এতে কৃষ্ণগড়ে নয়, হ্যাঁ কৃষ্ণগড়ে কন্ট্যাক্ট হলো একটা স্কুলে, হচ্ছে পিছিয়ে হয়নি তখন হার্ডলি আমরা এই 150 মতো কি 100 মতো লোক, তখন ডিএমসিতে 150 মতো লোক হবে টোটাল এসছে। বাবা মাঝখানে বসে আছেন, আমরা চারদিকে বসে আছি। সে 1961 কথা বলছেন, 61 ফেব্রুয়ারি কথা বলছি। এইরকম ধরনের বসে আছি মাঝখানে। তখন বাবা জনদর্শন করতেন কি, কোন একটা পার্টিকুলার টপিক বলতেন না, তখনই বলতেন জমনিয়ম 10 মিনিট, তারপরে তো অন্য 10 মিনিট, এরকম একটা ছিন্ন বিচ্ছিন্ন টপিক গুলো বলতেন তখন, কিন্তু খুব ইউজফুল টপিক, বিভিন্ন কনটেক্সটের উপরে বলছেন, বলে ব্যাখ্যা করে যাচ্ছেন, ব্যাখ্যা করে অনেক কিছুই বলে যাচ্ছেন। তখন আমাকে লাস্ট টাইম বসে আছি, ফার্স্টে বসি না, কি জানি তোমাকে টুকটাক করে কিছু করে দেয়। I was very cautious in my life, very cautious, you know. I was very afraid of these religious teachers and all that. I thought that if he applies mesmerism, hypnotism, so I was sitting in one corner. I was in a college boy, I was studying in the 4th year BA. তো আমি কোণে বসে আছি আর শুধু ওয়াচ করছি with my own intellect, you know, যে এই লোকটি সত্যি গুরু হতে পারে, আচ্ছা ইনি কিরকম টাইপের, রামকৃষ্ণের মতো,
বিবেকানন্দের মতো, ইনি এরকম বিবেকানন্দের মতো এরকম বিরাট ইন্টেলেকচুয়াল অরেটার, মানে I'm thinking, is he a big thinker like Karl Marx? Is he a big thinker like Engels? So I'm just analyzing all these things. Whatever I studied, I'm thinking. Schopenhauer, Leibniz, Spinoza, Descartes, এই সমস্ত বড় বড় সায়েন্টিস্ট ফিলোসফারদের মতো তিনি এরকম ধরনের, ইনি কি সত্যি সত্যি লক্ষ লক্ষ মানুষকে লিড করতে পারবেন? ইনি কি মানুষের জীবন দেবতা হতে পারবেন? আমার জীবনটা কি ছেড়ে দেওয়া ঠিক হবে? আমি এতদিন যে ভাবছিলাম ব্যারিস্টার হবো, অমুক হবো, এ হবো হবো, সব জলাঞ্জলি দিয়ে দেখে হাসি, এই লোকটা কি আমাকে লক্ষ্যে পৌঁছাতে পারবে? I was thinking so many things. I tell you, there was no end to my thoughts and analysis. এত চলছে মনের মধ্যে আমার, হ্যাঁ, অন্য কিছুই না, এইসব চলছে কেবল আমাকে, এইসব মনের মধ্যে চলছে। বাবা বলে যাচ্ছেন, কোনটা কানে ঢুকছে, কোনটা ঢুকছে না। আমি যদি এনগেজ থাকি ঢুকে কি করে কানে? তখন আমাকে বলছে, এ বয় স্ট্যান্ড আপ। আমার তখন বুকটা ধোয়া তলাশ করছে, কি বলতে কি বলে ঠিক ঠিকানা নেই। তখন আমাকে বলছে এরকম, যা বললাম তুমি বুঝলে? ভাবছি যে কি বললেন সবগুলোকে। I try to put all the informations together and find out whether it applies to my case or what. No. You should remember that it is very easy to become the governor or the chief minister of a state. It is very easy to become the prime minister or the president of a state. It is equally easy to become the secretary general of the United Nations organization. But it is very, very, very difficult to become an ideal yogi. That was the thing he said. সে কথা আজ আমার কানে ভাসছে, 22 বছর ধরে আছে আমার কানে। একটা স্টেটের চিফ মিনিস্টার হওয়া, গভর্নর হওয়া এমন কিছু ব্যাপার নয়। একটা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হওয়া কোনো ব্যাপার নয়। ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি জেনারেল হওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু একটা যোগী হওয়া বড় কঠিন ব্যাপার। তখন থেকে আমার মনে ব্যারিস্টার হওয়া, আইএএস হওয়া, প্রফেসর হওয়া, সব যেন বাসনা যেন কোথায় রিসিভ করে গেল, মনের কোণে চলে গেল। ইট ইজ ভেরি 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 ডিফিকাল্ট টু বিকাম এন আইডিয়াল যোগী। তখন থেকে মনের মধ্যে ভিতরে আইডিয়াল যোগী হওয়া যদি সত্যি বড় হয়ে থাকে, করতে হয় একটা তীব্র সংস্কার। ওই সেন্টেন্স শোনার পর থেকে আমার জাগলো, সেইটি আমাকে বাধ্য করলো ঘর ছাড়তে। ওই একটা সেন্টেন্স আমাকে বাধ্য করলো ঘর ছাড়তে। ইট ফোর্সড মি টু গিভ আপ মাই ফ্যামিলি। একটা করে লাইনটাকে, ইট ইজ ভেরি 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 ডিফিকাল্ট টু বিকাম এন আইডিয়াল যোগী। তখন আমি ভেবেছিলাম যে আইডিয়াল যোগী মানে হচ্ছে ওই রকম লোক, ঠিক জল আর স্থল তটরেখায় দাঁড়িয়ে থেকে ওই তটরেখার প্রান্ত ধরেই সে গিয়ে চলেছে জীবনের লক্ষ্যের দিকে। ওই তট ধরে সবসময় থাকবে, উপরেও যাব না বাঘ খেয়ে নেবে, নিচেও যাবে না কুমির খেয়ে নেবে, অর্থাৎ তট ধরেই নদীর লক্ষ্যের পানে সে এগিয়ে চলেছে জীবনটা, এইভাবে এগিয়ে চলবে সে। সেই জন্য আমি কখনো এদিক ওদিক তাকানোর পক্ষপাতী নয়। I have many friends in the organization, they are my classmates. Very, যাকে বাংলাতে বলি, হিন্দি থেকে বলি ল্যাঙ্গটিয়া দোস্ত। তো ল্যাঙ্গটিয়া দোস্ত অনেক এসেছিল সংগঠনে, কিন্তু যখন ল্যাঙ্গটিয়া দোস্তরা অনেকে চলে গেল, তখন আমি এতটুকু চিন্তা করিনি যে চলে গেল আমি কি করবো না। আমার লক্ষ্য যুধিষ্ঠিরের মতো। দ্রৌপদী পড়ে গেল, সহদেব জিজ্ঞাসা করছি কি ব্যাপার, দ্রৌপদী আমাদেরকে এত ফেথফুলি আমাদেরকে সার্ভ করেছে, করেছে, পড়ে গেল কেন? যুধিষ্ঠির তাকিয়ে শুধু দেখলেন, দেখো নিশ্চয়ই কারণ আছে পড়ে গেছে। Draupadi was not very fair-minded. She always loved Arjun more than the other four. She had to pay the penalty. ও অর্জুনকে বেশি ভালোবাসতো, চারজনকে সমান ভালোবাসেনি ও পাঁচজনকে। তাই ওকে she had to pay the penalty. Let her go. চলে গেল। ধুপ করে কিছুক্ষণ পরে সহদেব পড়ে গেল। অর্জুন বলল, আরে সহদেব এত বড় ফিলোসফার ছিল, ওই বিগ ফিলোসফার, হোল গ্রুপ সহদেব ছিল ফিলোসফার, পড়ে গেল কি করে? তো বলে পড়ে গেল এই জন্য ধর্মের দিকে লক্ষ্যটা কম ছিল। রাত দিন আকাশের দিকে হাঁটু তাকিয়ে থাকতো, ওই স্টার আকাশ থেকে দেখতো। ওটা বড় ইয়ে ছিল, টেলিস্কোপ টাইপের, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বাইনাকুলার টেলিস্কোপ টাইপের একটা জিনিস ছিল, সেইটা যে হাঁ করে তাকিয়ে থাকতো, স্টার দেখতো। অ্যাকচুয়ালি হি ওয়াজ এ ফোরটেলার, গণক টাইপের ছিল, ফিলোসফি জানতো। ওই হিসেব করতো যে কখন যুদ্ধ করতে হবে, বুঝতে পেরেছো, ওইসব করতো। তো বললো যে তার চর্চায় গিয়ে গিয়ে ধুপ করে পড়ে গেল নকুল। তখন বলে যে নকুলের একটু ভালো ছিল যে ফেরি কাটার দিকে এদিকে নজরটা একটু বেশি ছিল। ভালো ঘোড়া চাই, ভালো পড়ে গেল অর্জুন, পড়ে গেল
এগিয়ে যাবে। এইরকম যে ধার্মিক হবে, যে যোগী হবে, সে করবে কি, সে ওই তট ধরে এগিয়ে চলবে। জীবনে অনেক উত্থান পতন, এগুলো তো টেস্ট, এগুলো তো টেস্ট, উত্থান পতন গুলো জীবনে তো টেস্ট একটা। কালকে বলছিল না যে এর জীবনের কথা, রবীন্দ্রনাথের কথা, প্রত্যেক বছর মৃত্যু যেন একটা মিছিলের ফর্ম নিয়ে এসেছে। আজকে এই ছেলে মরে তো কালকে ওই মেয়ে মরে, তো পরশু জামাই মরে, তো পরশু ইয়ে মরে, তো পরশু আরেকজনকে মরে, পরশু চাকরটা মরে, এইরকম করে মৃত্যু যেন মিছিলের সারির মতো এসে একের পর এক আসছে। কিন্তু রবীন্দ্রনাথ একবারে নিশ্চিত। একেই বলে মানুষের একটা সত্যিকারের জীবন। মৃত্যু এলো তবু ইকুয়ানিমিটি অফ মাইন্ড, আবার সুখ এলো তবু ইকুয়ানিমিটি অফ মাইন্ড। ইকুয়ানিমিটি মানে হচ্ছে বাংলাতে যাকে বলি আমরা স্থিতিস্থাপকতা, হ্যাঁ ওইরকম ধরনের, মানে কোনো একটা খুব বেশি নয়। যে গীতার যে বলেছে না, সুখে সুবিগত স্পৃহ দুঃখে সনুদ্বিগ্ন মনা বীত রাগ ভয় ক্রোধ, ওইরকম ধরনের, হ্যাঁ উচ্চতি, ওইরকম স্থিতধী টাইপের লোক। এই হচ্ছে এরকম ধরনের জীবন। ধর্মকেও তাই এগিয়ে চলতে হয়। তাই বাবা বলেছিলেন, ইট ইজ ভেরি 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 ডিফিকাল্ট টু বিকাম অ্যান আইডিয়াল যোগী। যোগীদের পথে তো আসবে তো ভগবান, তো বারে বারে টেস্ট করবে, বারে বারে টেস্ট করবে। কোন সময় তোমাকে দিয়ে দেবে, সম্মান দিয়ে দেবে। বাবা একদিন স্পেশালি আমার জীবনের কোণে বাবা কিছু কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছেন, সেগুলো দর্শন হয়ে বসে গেছে এমন, সেগুলো মনে একটা বিরাট, আই রিমেম্বার না, একদিন আমি একদিন একটা রামকৃষ্ণ একদিন বিবেকানন্দকে একটা কথা বললেন। সে কথাটা হচ্ছে, দেখ নরেন, খালি পেটে ধর্ম হয় না। এই কথাটা রামকৃষ্ণ বলে, একটা সিম্পল সেন্টেন্স, দেখ নরেন, খালি পেটে ধর্ম হয় না বললেন। বিবেকানন্দের চোখ মুখ ঝকমক ঝকমক করছে কথাটা শোনার পরে। মানে বুদ্ধিমান মানুষ ওই লাইনটার যে কনোটেশন বা ডিনোটেশন কি হতে পারে উনি গ্রাস করলেন। বাকি লোকেরা বললেন, হ্যাঁ ঠাকুর ঠিকই বলেছেন, ভালো মন্দ খেতে না পেলে কি আর ভাবনা করতে ভালো লাগে না। ওদের কাছে যেমন মানুষ তেমনি অর্থটা, কিন্তু নরেনের কাছে এর অর্থটা অনেক বেশি। It was not a word or a sentence, it was a world of thought. It was a world of thought ওর কাছে। একবার চোখ মুখ ঝকঝক করতে করতে উনি ঘর থেকে বেরিয়ে এলেন। সে বলল, নরেন কি হলো তোমার? বলে, জানিস আজকে একটা বিরাট লাইট পেল, বিরাট লাইট পেল। কিরকম? ঠাকুর একটা কথা বলেছেন, সেই ঠাকুরের কথা থেকে একটা বিরাট লাইট পেল মনে। যে কি লাইট? ঠাকুর আজকে বললেন যে খালি পেটে ধর্ম হয় না। তো বলে, সে তো সবাই জানে। তো বলে, সে সবাই জানে, কিন্তু ভিতরে অর্থটা কে জানে না। খালি পেটে যদি ভালো মন্দ খেতে না পায় তো পুজো পুজো করতে ভালো লাগে না। ভালো ভালো মন্দ চর্বি চুষ্য লেজ্জ পেয় ইত্যাদি পেলে, হে ভগবান ধন্যবাদ, গুড ডিলিশিয়াস ফুড টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন খ্রিস্টানদের হয় না, ওরা ওই যে খাবার আগে একটা মোটামুটি প্রার্থনা করে, ও লর্ড, হ্যাঁ কি এক্সাক্ট ওয়ার্ডে কি হলো প্রার্থনা মন্ত্রটা কি? আই থ্যাংক ইউ লাইক দ্যাট বিকজ ইউ হ্যাভ গিভেন মি ফুড দিস ডে। কবিতার মধ্যে আছে, আমরা যেমন গান করি, আরএসএস এর লোকেরা করে না, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু, যে উপনিষদের শ্লোক বলে ওরা। হ্যাঁ, আমরা তো বাবারামকে বললাম করি। তো খ্রিস্টানদের একটা গান আছে ওদের, ওই গানে ওরা ধন্যবাদ দেয় ওরা ভগবানকে। হ্যাঁ, খ্রিস্টানরা খাবার আগে যখন কোনো কালেকটিভ ফিস্ট হয়, তার আগে ওরা ওরকম একটা শ্লোকের মতো বলে, ওরকম ধরনের, যে ও লর্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ হ্যাভ গিভেন আস ব্রেড দিস ডে, লাইক দিস দ্যাট ইজ ওয়ান। আই ইউজড টু রিমেম্বার নট ফরগেট। তো এরকম ধরনের আছে, এরকম ধরনের। কিন্তু খালি পেটে ধর্ম হয় না, এই যে সেন্টেন্সটা বিবেকানন্দের কাছে অনেক মূল্যবহ ছিল। তো বলো, ইট ইজ এ ওয়ার্ল্ড অফ থট টু মি। এবং ওই থটটাকে পেয়ে চোখ মুখ ঝকমক করে উঠলো। এই বলতেন। পরবর্তীকালে ছোট ছোট সেন্টেন্স গুলো নিয়ে বিবেকানন্দ কত কথা বলে গেছেন। সেই জন্যই বারবার বলছিলেন যে রামকৃষ্ণকে কেউই চিনত না যদি বিবেকানন্দ না এরকম না বুঝিয়ে বলতেন। তো বাবাও সেরকম মাঝে মাঝে দু চারটে কথা বলেন, তার অর্থ বিরাট। একদিন বাবা একটা কথা বললেন, একটা কথা কোনো প্রসঙ্গ নেই, হঠাৎ বাবা বললেন, কে কে আছে আজকে? বাবা এরকম ধরনের রয়েছে, কাজ টাজ নেই, তো এসো তাই বলে। তো বাবা ঘরে আমি ঢুকলো, তো ঘরে ঢুকে কেউ নেই, আমি তখন বাবার ঘরে আমি একা আছি। বাবা তখন বললেন, তুমি একটা কথা মনে রেখো, যে মানুষের জীবনে সুখ আর দুঃখ পর্যায়ক্রমে আসে। মানে এক্সাক্ট কথা হচ্ছে, গ্লোরিয়াস ফেজ এবং ডার্ক ফেজ, এই দুটো ফেজ মানুষের জীবনে আসবেই, এটা নিয়ম। যেমন রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, মানুষের জীবনে একটা গ্লোরিয়াস ফেজ আর ঠিক গ্লোরিয়াস ফেজের পরে একটা ডার্ক ফেজ আসে, আসবেই। এটা অবশ্যম্ভাবী জিনিস। হয়তো এমন হতে পারে কারোর জীবনে গ্লোরিয়াস ফেজ 5 বছর, তো ডার্ক ফেজ 5 বছর। কিন্তু মানুষ করে কি, যে লোকটা ধার্মিক লোক হবে, সে গ্লোরিয়াস ফেজে তো ঠিকই আছে, কিন্তু ডার্ক ফেজ যখন আসবে
সে তখন সেটাকেও ভগবানের দেন মনে করে, কন্ট্রিবিউশন মনে করে, সে ওই পিরিয়ডে ভগবান সে বেশি করে ডাকবে, ডাকলো, তারপরে সেগুলো গ্লোরিয়াস ফেজ, গ্লোরিয়াস ফেজে আরো বেশি করে ডাকবে। এবং গ্লোরিয়া নর্মালি মানুষ করে কি, মানুষ দেখবে যখন ভালো দিনকাল যায় তখন মানুষ মোরালের ভগবানকে ভুলে যায় ভালো সময়টা, আর দুঃখের সময় বলে হে ভগবান তোমার মনে এই ছিল, তোমাকে কি দুঃখের মধ্যে না ফেলেছো, এই সমস্ত বলবে। তখন ওইটা না বলে এই কথাটাকে বলতে হয় ওই গ্লোরিয়াস ফেজে, ভগবান তুমি আমাকে সুখ দিয়েছো ঠিকই, ধন্যবাদ করলে তুমি, কিন্তু তাকে ভুলতে নেই। তুমি যদি গ্লোরিয়াস ফেজে ভগবানকে না হলো, তখন ভগবান কৃপা পরবশ হয়ে যাবে। তখন তোমার কৃপা দিয়ে করবেন কি, এরপরে যখন তোমার ডার্ক ফেজ আসবে না, ওই ডার্ক ফেজের সময়টা কমে যাবে। ধরো 5 যদি হয় গ্লোরিয়াস 5 বছর, আর ডার্ক যদি হয় 5 বছর, কিন্তু গ্লোরিয়াস ফেজ তুমি ভগবানকে ডাকো, তাহলে তোমার ডার্কটা কমে 5 থেকে ওটা তোমার ধরো 3 হয়ে যাবে, 2 চলে যাবে ওই দিকটাতে, তাহলে 7 আর 3 হলো। আবার যখন নেক্সট মানে যখন গ্লোরিয়াস ফেজ যখন এসে যাবে পরবর্তী মানে ইভলিউশনের পথ ধরে, তখন তোমার ওই 7-এর সময় তুমি যদি মনে রাখো, তখন তোমার হয়ে যাবে কি আরো 1-2 চলে যাবে ওইদিকে, হয়তো 9 হয়ে গেল তোমার গ্লোরিয়াস, 1 হয়ে গেল তোমার ডার্ক। এই করতে করতে 5 বার 6 বার যখন তোমার আসবে, তখন দেখবে তোমার জীবনের অস্তিত্বের প্রতিটি অণুতে পরমাণুতে অস্থি মজ্জায় ভগবান এমন ভাবে বসে গেছেন, তখন তোমার কাছে গ্লোরিয়াস ডার্ক দুটো মিলেমিশে এক হয়ে গেছে। ডার্ক এলেও তুমি বলবে ডার্ক এ তো ভগবানের টেস্টে কদিন থাকে চলে যাবে। এবং মানুষ দুঃখের দিনে যদি মনে করে যে দুঃখটা টিকবে না, 2 দিন পরে চলে গেল বলে, তখন আর দুঃখটা দুঃখ বলে মনেই হবে না। মজাটা হচ্ছে ওই, যার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে বলেছিলেন যে বিপদে যেন না করে, কি কান্তি যেন কি, তুমি ওকে দুঃখ দাও বিপদ দাও, আমি দুঃখ বিপদকে ভয় করি না, কিন্তু এইটুকু বিশ্বাস যেন থাকে যে দুঃখ বিপদ চলে যাবে, তুমি আমার সঙ্গে আছো, দুঃখ বিপদকে আমি নিজেই ক্রস করে যাব। ধার্মিক লোকের এ নহে মোর প্রার্থনা। হ্যাঁ, ধার্মিক লোকের এই হচ্ছে লক্ষণ, ধার্মিক লোকের এই হচ্ছে লক্ষণ। এই ধার্মিক লোকের লক্ষণ থাকলেই তবে সে সুখ দুঃখকে সে সহজেই জয় করে নেয়। সে জানে দুঃখ দিয়েছে ও ভগবান ঠিক কাটিয়ে দেবে। আমি ধার্মিক লোক ছিলাম না, আজও ধার্মিক লোক বলে মনে করি না, কিন্তু একটু মোটামুটি বুঝবার চেষ্টা করি। আমার একবার পেট খারাপ হয়েছিল, 11 মাস কন্টিনিউয়াস পায়খানা করেছিল, কন্টিনিউয়াস পায়খানা করেছে 11 মাস। যখন অবধূত রুল যখন ফলো করতাম, তখন আমাদের নিয়ম ছিল যে তুমি যদি কাউকে পেঁয়াজ খেতেও দেখো কোথাও, দেখলে তোমার সেদিন খাওয়া নিষিদ্ধ ছিল। বেঙ্গলে এমন কোনো হোটেল নেই যেখানে পেঁয়াজ না চলে, কাজে খাবার কোনোদিন ভাত জোটেনি। আমি 9 মাস করে মুড়ি চিড়ে খেয়েছিলাম, শুধু মুড়ি আর চিড়ে খেয়েছিলাম, ভাত ভাত 9 মাস খাইনি। কচিত কখনো কোনো মার্কেটের বাড়িতে গেলে হয়তো ভাতটা তখন জুটতো, আর তখন জুটতো না বলেছিল। আমি তো মোবাইল ছিলাম বেঙ্গলে, তো মুড়ি চিড়ে খেলে আমাদের ভেতর বাঙালি শরীরে কি হবে, মুড়ি চিড়ে খেলে পেট খারাপ হয়ে যাবে। এবং অ্যাকিউট ডিসেন্ট্রি, এত ডিসেন্ট্রি ছিল যে আমি ওই ডায়ালিসিস স্কোয়ারের আগফা বিল্ডিং থেকে উপর থেকে নিচে নামতে পারতাম না পেট খারাপের জন্য। আমি মিটিং করতে পারিনি সে সময়টায়। আর প্রসাদ অনেকদিন কাজ নিয়ে এসে ফিরে গেছে, না প্রসাদ আমি পারবো না, পেটে খুব খারাপ, হয়তো যেতে যেতে আমাকে আমাকে পেটে ব্রেক করে দেবে, আমি যাইনি। তখন ওরা করতে গিয়ে ওখানকার ভক্তিপ্রধান যারা ছিল, ওরা পাবলিককে নিয়ে আসতো, মার্গে নিয়ে আসতো, বাড়িতে বসে বসে আমি লেকচার দিতাম, ক্লাস করতাম, ওইখানে দীক্ষা দিতাম, কিন্তু বাড়ি বাড়ি যাইনি কোনো। 11 মাস, কিন্তু কোনো দিনের জন্য মনের মধ্যে আমার জাগেনি যে এত পেট খারাপ, তো পেট খারাপ আমি কি করে চলে যাবো। আগরতলাতে রেডিওতে অ্যানাউন্স করে একটা ছেলে দেখবে আছে, নাম হচ্ছে অলোক মুখার্জি, জানি না এখন আছে কিনা, ওই পেট খারাপ বলে বাড়ি চলে গেল পায়খানা করতে করতে। এত পায়খানা করলে আমি ঠিক করলাম না, চলে গেল। ঢাংডিংগুড়ি অলকানন্দ অবধূতের পেট খারাপ বলেই বাড়ি চলে গেল, বুঝতে পেরেছো। কিন্তু আমি কখনোই ভাবতেই পারিনি যে পেট খারাপ হয়ে চলে, বরং আমি পিসি রায়ের জীবনে আমার কাছে মূল্যবান ছিল। পিসি রায়ের জীবনে তো 25 বছর পায়খানা করেছে, 25 বছর, কিন্তু এই পায়খানা করে লোকটা ভারতবর্ষের মাটিতে কেমিস্ট্রি, হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য কেমিস্ট্রি মুভমেন্ট ইন ইন্ডিয়া। হাজার হাজার কেমিস্ট তৈরি করে দিয়েছে। যত ভারতবর্ষে আজকে কেমিস্ট্রিকে মেডিসিনকে কেন্দ্র করে কারখানাগুলো রয়েছে, সমস্ত হচ্ছে পিসি রায়ের কন্ট্রিবিউশন, মানে স্টার্টিং। ওর কথা ভাবতো যে লোকটা 25 বছর পায়খানা করেও বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং নিজের রুমে বসে করে, হি মাস্ট বি এ গ্রেট ম্যান, এন্ড অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইটলি অনার্ড, হি ওয়াজ কল্ড ঋষি রঘুচন্দ্র রায়। ওইটাই ভাবতো আমি জীবনে। তো বাবা প্রায় 9 মাস পরে, বাবা একবার, বাবা কিছু বলতেন না, 9 মাস পরে একটা লোককে বলে পাঠিয়েছে, দেখো ওই ছেলেটা ভীষণ পেট খারাপ, আরো কিছুদিন থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। তখন 9 মাস হয়ে গেছে, আরো কিছুদিন থাকবে, আরো কিছুদিন, 2 মাস ছিল আরো, 11 মাস পরে তারপর ঠিক হলো। পেট যেই ঠিক হয়ে গেল, তারপরে পরে মাসে অবধূত হয়ে গেল। অবধূত যেই হয়ে গেছে, লাল কাপড়টা যেই পুরোপুরি পেয়ে গেলাম, নামটা পেয়ে গেলাম, আই ওয়াজ এ নিউ ম্যান, and I started delivering lectures, series of lectures in different places of India. I was a new man. তো এই হচ্ছে জীবনটাকে স্টেডি রাখতে হবে।
আসুক সুখ আসুক দুঃখ কোনো পরোয়া নেই, জীবনটাকে, এই আইডিয়াল যোগীর লক্ষণ। এই যদি মনোভাব থাকে তাহলে সে ঠিক এই পথে সে ধীরে 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 সে লক্ষ্যকে সামনে রেখে ওই দিকে এগিয়ে যাবে জীবনের পথে। যতই দুঃখ আসুক কিছুতেই তাকে মানুষকে বিচলিত হলে চলবে না, ততই তাকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। অর্থাৎ জীবনে বড় হবার যে মূল প্রথম যে প্রাথমিক পাঠ, প্রথম পাঠটা কি? পেশেন্স। সবুরে মেওয়া ফলে, আমরা এটা শুনি আমরা, কিন্তু সবুর করার মতো ধৈর্য নেই আমাদের। মাটি কামড়ে পড়ে থাকতে হবে পৃথিবীতে, বাঁচবার একটি পথ, ধর্মজগতে বাঁচবার একটি পথ, সে হচ্ছে পেশেন্স। বিবেকানন্দ বারবার বলতেন, হ্যাভ পেশেন্স মাই চাইল্ড, হ্যাভ পেশেন্স। আমি ওই বার বলে হ্যাভ পেশেন্স। আমি বললাম যত আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে দোষটা চলে গেল, আমি শুনতুম আর ঠিক আমার মনের মধ্যে ওই একটাই সেন্টিমেন্ট, ওই যুধিষ্ঠিরের মতো, যাকে যাকে বাস কে কার সংস্কার নিয়ে বিশ্বের বুকে আসে, এগিয়ে চলো সামনের দিকে। এই হলো যোগীর লক্ষণটা। তো এই যোগী যারা হবে তারা সামনে, তার এই যোগী যারা হবে কি, প্রথমেই তারা ব্যক্তিগত জীবন সম্বন্ধে খুব ক্লিয়ার। ওই যে প্রথমেই যে কাজটা নিয়েছিলাম, আমি কে, আমি কোত্থেকে এলুম, কি বা উদ্দেশ্য, কোথায় যাব, কোথায় ছিলুম, কি বা ত্রুটি বিচ্যুতি কি করে দূর করবো, কি করে নিজেকে পারফেক্ট করবো, এই কেবল কনস্ট্যান্ট সাইকো অ্যানালিসিসের পথ ধরে চলতে চলতে যোগী তার ব্যক্তি জীবনকে ঠিক রেখে এগিয়ে চলবে। আর তার সঙ্গে সঙ্গে সে দেখবে কেবল সেকেন্ড জিনিসটা হচ্ছে তার জীবনে একটাই মন্ত্র, হোয়াট ডাজ মাই গুরু ওয়ান্ট। আমার জীবনটা আমার জন্য নয়, আই এম নট ফর মাইসেলফ। আমরা মুখে বলি আমরা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তারপরে অপরের কাছ থেকে একটা ঘড়িটি, ব্যাগটি, অমুকটি, এটি বাগাবার চালু থাকে, তাই না? কবিতায় পড়ি আমরা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তারপরে দেখলাম যে কি করে ঘুষ দিয়ে লাইসেন্স পারমিট কি করে পাওয়া যায়, আর তারপর থেকে 25 টাকার জিনিসকে 35 টাকায় বিক্রি করতে লাগলো, করতে করতে বিরাট ইমারত তৈরি হলো। তখন বলবো এটা কার? এটা আমি করেছি, ভগবানের কৃপায় আমি করেছি। এটা বাইরে একটা বাহ্যিক ইমারত গড়ে তুলেছে, কিন্তু অন্তরের দিক থেকে সে কি? শূন্য সার, কিছুই নেই, অসার একটা। চাণক্য বলতেন না, চাণক্য একবার হয়েছিল কি জানো তো, চাণক্যের একটি মেয়ে ছিল, স্ত্রী মারা গেছিল অনেকদিন আগে, চাণক্যের একটি মাত্র মেয়ে ছিল। আবার সেই মেয়েটিও একজন ভিখিরির পাল্লাই পড়ে, পাল্লাই মানে মেয়েটি ওকে, ভিখিরি ওকে নিয়ে চলে গিয়েছিল, ওই অন্ধ ছিল ভিখিরিটা। তো ওই মেয়েটি ভিখিরির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো, জীবনে মেয়েকে পায়নি। কেউ কেউ বলে শেষ জীবনে এই অন্ধেরই হাত ধরে মেয়েটি ভিক্ষা করতে এসে তখন চাণক্য চিনতে পারে এই সেই ছোটবেলাকার মেয়ে। তার আগে একবার চাণক্য, তার জন্যই চাণক্য জীবনে এত কুটিল হতে পেরেছিল, কারণ পৃথিবীর কাছ থেকে সে তো সুখ পায়নি। চাণক্য যে এত বড় তীক্ষ্ণ বুদ্ধি মানুষ, পৃথিবীতে কতবার আগুন জ্বেলেছে যে লোকটা, কে? ওই ধরনের, বিকজ হি হিমসেলফ ওয়াজ এ স্যাডিস্ট। চাণক্য ওয়াজ এ স্যাডিস্ট। স্যাডিস্ট মানে বোঝো, স্যাডিস্ট মানে অপরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে জানানো কাজ, একেবারে স্যাডিস্ট। তাই সেই ধনানন্দ যখন অপমান করেছিল সেইতে, তখন টিকিকে ছুঁয়ে শপথ করেছিল, এই আমি ব্রাহ্মণের টিকি ছুঁয়ে শপথ করছি, তোকে আমি ধ্বংস করে দেবো। ওই স্যাডিজমের লক্ষণ, স্যাডিজমের লক্ষণ। এই বাবা দিন করে আগে আমাকে শেখাচ্ছিলেন যে মানুষ কেন স্যাডিস্ট হয়, কতগুলো জিনিস বলছিলেন, ভেরি ইন্টারেস্টিং। কিছু লোক থেকে লোককে, যেমন ধরো বিধবা ভাজরা, ভাজ নাকি কি বলে, ননদ না ভাজ, ভাজি তো বলে, ঠাকুরজি যাকে বলে, দেখবে বিধবা ঠাকুরজি কিংবা বিধবা ননদ, ওরা দেখবে ওই ভাইদের বউগুলোকে টর্চার করে আনন্দ পায়। They enjoy, get some crude pleasure by persecuting the wives of the brothers, the widow elder sisters or widow younger sisters. কেন? সিকিলের ছাত্র আছে, কিন্তু তার যে বৌদি দেখবে অতটা কিন্তু হিংস্র হতে পারবে না, কিন্তু একজন বিধবা ঠাকুরজি বা বিধবা ননদ হবেই হিংস্র। কেন? এটা সাইকোলজি। ওই সাইকোলজি এই কারণের জন্য ওইগুলো হয়, সাইকোলজি বলছি না। তো এই হচ্ছে জিনিসটা আর কি। হ্যাঁ, এগুলো ভেরি ইন্টারেস্টিং। তো আমি কি যেন বলতে গিয়ে বলছিলাম, হ্যাঁ চাণক্যের জীবনী বলছিলাম ওটা। তো চাণক্য এরকম ধরনের জীবনে যেহেতু পায়নি, যে নিজে পায়নি সে অপরকে তো পেতে দেবে না, তাই এরকম ধরনের ওষুধ করতো। শেষকালে চাণক্য যখন প্রায় শেষ দিকে আসে, চাণক্য একদিন বলছে দুঃখ করে একজন বন্ধুর কাছে, জানো আমি বিরাট প্রাসাদ প্রতিষ্ঠা করেছি, কিন্তু সেই প্রাসাদে প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। অনেক কিছুই করেছি জীবনে, অনেক কিছুই করেছি, বই লিখেছি, এ করেছি, ও করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। আসলে প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। চাণক্যের শেষ জীবনের খেদোক্তি, আমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। একটাই নিয়েছি।
প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। এটা হচ্ছে একটা বিরাট একটা জিনিস। তো আদর্শ যোগী সম্বন্ধে বারবার কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন তটরেখাবর্তী মানুষ একটা, একদিকে জল একদিকে, সেই জন্যই বাবা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু বিকাম অ্যান আইডিয়াল যোগী। ওই কথাটা আজ আমার মনে আছে। তাকে এই পথটা ক্রস করতে হবে, এই পথটা সে ক্রস করবে। এই পথটা সে ক্রস করলে কি হবে, যদি পারফেক্ট, যদি বলবো যদি ভারতবর্ষ যদি সত্যি সত্যি ঈশ্বর পরিষদের ওই শিক্ষাটা যদি নিতে পারতো, had India followed that particular lesson as epitomized in the first শ্লোক of the ঈশ্বর পরিষদ, তাহলে ভারতবর্ষ আজকে অনেক বড় কান্ট্রি হতে পারো। ইট কুড হ্যাভ বিন দ্য টিচার অফ দ্য ওয়ার্ল্ড। তা কিন্তু ভারত করেনি। ভারতের শিক্ষা জীবন দর্শনটা হয়ে গেছে এক পেশে। ভারতবর্ষ করেছে কি, বরাবর আধ্যাত্মিকতাকে মূল্য দিয়েছে, কিন্তু তার সঙ্গে সমাজ জীবনের বাকি দিকগুলোকে অস্বীকার করেছে। বাবর, take the case of example of Babur. Samrat Babur, King Babur had about 22,000, when there was a battle of Khanwa. In the battle of Khanwa, Babur had only 22,000 soldiers. Whereas Rana Sangram Singh had 1 lakh strong army. He had. Sangram Singh ছিল 1 লক্ষ সৈন্য ছিল, বাবরের মাত্র 22,000 সৈন্য ছিল। কিন্তু বাবর জয়ী হয়ে গেল, সংগ্রাম সিং পারল না। কেন? বাবর জানতেন যে যখন কোন যুগে আমি বাস করছি, সেই যুগে যদি আমাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাকে যুগের আগে আমাকে চিন্তা করতে হবে। হি ব্রট ফায়ার আর্মস আনার ফলে যে সংগ্রাম সিং এর বিরাট বাহিনী দাঁড়িয়ে আছে, হি ইজ ওভার কনফিডেন্ট যে বাবরের আর্মিকে আমি হারাবই। বাবর এলো, ফ্রন্ট র্যাঙ্কিং সোলজারদের বলে দিল, পিছনের সোলজারদের বলে এমন করে, যদি ওরা চেজ করে তো রুখে দাঁড়াবে। ফ্রন্ট র্যাঙ্কিং সোলজারদের বললে তোমরা করো, ফায়ার আর্মস থ্রো করলো। সংগ্রাম সিং এর যে হাতি বাহিনী যেটা ছিল, হাতি এলিফ্যান্ট ফোর্স ছিল, আর সে বড় বলেছে এগুলো ওই আগুনের যে গোলাগুলো গিয়ে ধূপ ধাপ করে পড়ছে, ওরা সঙ্গে সঙ্গে হাতিগুলো ঘোড়াগুলো ছুটতে শুরু করলো। And it was very difficult for the soldiers to control the elephants and horses. The whole army was routed. He was defeated. Same thing happened in case of the Duke of Wellington. যখন যুদ্ধ করেছিল, ওয়াটারলু যুদ্ধতে the same process was adopted by the Duke of Wellington. Napoleon's army was defeated because of this tactic. কারণ ও করেনি, ফায়ার আর্মস ইউজ করেনি, কিন্তু ডিউক অফ ওয়েলিংটন ফায়ার আর্মস ইউজ করেছিল বলে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন হেরে গেল। মানুষকে বুদ্ধি প্রয়োগ করতে হয়, তা করা হয়নি। ভারতবর্ষ চিরকালই ঠিক ওরকম ধরনের করেছে কি, আমরা কখনো অবজেক্টিভ আর সাবজেক্টিভ ওয়ার্ল্ডের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করিনি। আমাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে বারবার আমাকে যেখানেই গিয়েছি, আমাকে সব জায়গাতে লোকে জিজ্ঞাসা করেছে, সব জায়গাতে। আমি ফ্রাঙ্কফুর্টে একবার প্রেস কনফারেন্স করতে করতে এই সমস্ত কথাবার্তাগুলো উঠছে, এই সমস্ত কথাগুলো হেরিটেজ ইত্যাদি সবকিছুই বলছি। তখন আমাকে ওই পত্রিকার ম্যাগাজিনের লোকগুলো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে, স্বামীজি, we admit that India has a glorious spiritual heritage, but we don't find the reason why such a glorious country should stoop so low that they should come to the West with bended knees to learn the techniques of certain objective branches of knowledge. Why there is a brain drain in India? You have no answer. You will have to say that India is a degenerate country. Partially, you will have to say. আমি কিন্তু এই তো কয়েক বছর আগে পর্যন্ত আমার খাদ্যের জন্য আমাদেরকে সর্বদাই ভিক্ষা ঝুলিয়ে নিয়ে যেতে হয়েছে। That India has no reason to remain poor. It is poor because it does not know how to develop objectively. করিনি আমরা, অথচ করতেই হবে। তাই এখানে অবজেক্টিভ আর সাবজেক্টিভের মধ্যে ব্লেন্ডিং ঘটিয়ে একটা অখণ্ড জীবনবাদ, যাকে বলবো আমরা একটা ইন্টিগ্রেটেড ফিলসফি অফ লাইফ বা ইন্টিগ্রেটেড ভিউ অফ লাইফ আমাদের গড়ে তুলতে হবে। এই দিক থেকে আমরা আনন্দ মার্গ দর্শনটাকে গড়ে তুলি। সেই জন্যই বলছি আমরা সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভ, আমাদের অ্যাপ্রোচটা হবে ওই দিকে, কিন্তু এই সাবজেক্টিভ অ্যাপ্রোচ লাগলো ঠিকই, কিন্তু এই জগতের বুকে আমাদের চারদিকে যা কিছু রয়েছে একে বাদ দিয়ে নয়। শঙ্করাচার্যের দর্শন অনেক উচ্চ স্তরের দর্শন, নবজীবন নাই, কিন্তু যখনই মিথ্যাবাদকে যখন কেউ গ্রহণ করে নেবে যে আমি মানুষ একটা এই 3.5 ফুট মানুষ, ঠিক আছে, 3.5 ফুট মানুষের জন্য কতটুকু দরকার, বেশি কিছু দরকার নেই বলে যখন মিথ্যাবাদকে আশ্রয় গ্রহণ করে নিল, তখন আমার কাছে মনে হয় যে আর কি হবে, তখন মানুষ কখনোই আর অবজেক্টিভ ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবে না। দিলীপ রায়ের সঙ্গে সুভাষ বোসের একবার তর্ক হয়েছিল। দিলীপ রায় তো ছিল কোথায়, দিলীপ রায় মেম্বার অফ পন্ডিচেরি। উনি পন্ডিচেরি থাকবার জন্য দিলীপ রায় বারবার রিকোয়েস্ট করতেন যে, সুভাষ, এই পলিটিক্স তোমার জন্য নয়, তুমি চলে এসো 1924 এর দিকে, তুমি চলে এসো পন্ডিচেরিতে। তুমি বলে কেন?
তো বলে যে ওখানে গেলে একটা সেক্লুডেড বা আইসোলেটেড কর্নারে বসে তুমি জীবন চর্চা করার সুযোগ পাবে, ওইখানে তুমি চলে এসো। তখন বললো দ্যাট ইজ নট ফিলসফি ফর মি, আই ডোন্ট ওয়ান্ট ইট। কেন? তো বললো আমি অরবিন্দকে শ্রদ্ধা করি, অরবিন্দ যে কোনো কোনো অরবিন্দ বিবেকানন্দের চেয়ে বেশি ইন্টেলেকচুয়াল, কিন্তু অরবিন্দের দর্শন আমার জন্য নয়, বিবেকানন্দ দর্শন আমাকে বেশি আপিল করে আমার। তখন উনি বললেন, when my house is on fire, I refuse to be hemmed in by my enemy. তখন বললো আমি ওই সেক্লুডেড লাইফ হইতে লিখতে সম্ভব নয়, I must throw myself to the vortex of Indian politics. অরবিন্দ দর্শন ভালো করেন এই জন্য যে ওই যে একান্তে থাকাটা পছন্দ করেননি তিনি। জীবনের মধ্যে অবজেক্টিভ সাবজেক্টিভ একটা ব্লেন্ডিং থাকা দরকার, এটা তো এইরকম ধরনের ভারতবর্ষে বারে বারে হয়েছে। সেই ভুলটা আজকের হওয়া উচিত নয়, অন্তত এই 20 শতাব্দীর প্রদোষকালে এই ভুলটা হওয়া উচিত নয়। এখানে একটা সিনথেসিস ঘটাতেই হবে এর মধ্যে। তো সেই জন্য আমাদের এই ফিলোসফিতে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে সোশিও স্পিরিচুয়াল সাইড, একটা হচ্ছে সোশিও ইকোনমিকো হিস্টোরিকো পলিটিকো কালচারাল সাইড। দুটো নিয়ে চলতেই হবে মানুষের সমাজে, তবে আমরা কিছু করতে পারবো। অথবা আজকে ম্যাটেরিয়াল ওয়েলথ will defer the spiritual east, কিছুতেই আমি এটা মানতে পারি। এবার আমি আজকে তোমার এই টপিকটাতে আমি মেইনলি বলবো সাধনা সম্বন্ধে। আমি ব্যাকগ্রাউন্ডটুকু বললাম এতক্ষণ, তোমাদের চলছে। আচ্ছা, স্পিরিচুয়াল সাইডটাকে আমি বলবো কেবল, সাধনার সম্বন্ধে বলছি, মানে বাকিটা পড়ার সুযোগ পেলে বলবো আমি, নয়তো আরেক সেমিনারে বলবো। স্পিরিচুয়াল সাইডটা আমি তো বলতে চাই, একটা পয়েন্টে বাকি রয়ে গেছে। আদর্শ সমাজ গড়তে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস না থাকলে সে সমাজে কখনো কিন্তু সমাজটা টিকতে পারে না। ওই যে বললাম ওই সিন্ধু প্রদেশের এক্সাম্পলটা, হ্যাঁ, ওই দিক থেকে মোহাম্মদ বিন তুগলক আক্রমণ করে বসেছে, কিন্তু ওই বৌদ্ধ লোকেরা তখন বিদ্রোহ করে বসলো, দাহির আমাদের ওয়াইফ প্রচন্ড লড়াই করলো না, শেষ পর্যন্ত মারা গেল বৌদ্ধদের প্রতিকূলতার জন্য। সিন্ধু প্রদেশ was the first to succumb to the western hopes. সেকেন্ডলি ডিসিপ্লিন দরকার, ডিসিপ্লিন দরকার আমাদের সমাজে। we don't have it ডিসিপ্লিন। কত বড় দুঃখের কথা, এবং কত বড় একটা দুঃখের কথা তো বলবো না, এটা গ্রিম রিয়েলিটি। জগজীবন রাম aspired to become the Prime Minister of India, প্রায় হয়ে যান আর কি। এমন সময় হঠাৎ একদিন বাজপেয়ী বলে বসলো একটা জামার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হবে। somehow or other, even the walls have ears, দেয়ালেরও কান আছে। এই কথাটা গড়াতে গড়াতে শেষ পর্যন্ত জগজীবন রামের কানে গেল। জগজীবন রাম মন্তব্য করলো, it would have been much better for me had I been born a Muslim. আমি যে মুসলমান হয়ে জন্মাতুম বা মুসলমান ধর্ম গ্রহণ করতুম, সেটা আমার পক্ষে ভালো ছিল। আজকে যেহেতু আমি হিন্দু ধর্মে রয়ে গেছি, মুসলমান হইনি, তাই আজকে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার পোস্ট আমার কপালে এলো না। প্রাইম মিনিস্টার হলে কমসে কম প্রেসিডেন্ট তো হতো, যেমন প্রাইম মিনিস্টার বলছি, মুসলিম হলে প্রেসিডেন্ট তো হতো, যেমন আমাদের হয়েছিল জাকির হোসেন হয়েছিল, হ্যাঁ, ফখরুল আহমেদ হয়েছিল, হিদায়তুল্লাহ মাঝে মাঝে 8খানা প্রেসিডেন্ট হয়, মাঝে মাঝে 8খানা প্রেসিডেন্ট হয় না, মাঝে মাঝে প্রেসিডেন্ট না থাকলে তো ভাইস প্রেসিডেন্ট থাকে, তো সেরকম হয়েছিল। যেহেতু বেচারি চামার হয়ে জন্মেছেন, তাই বাজপেয়ীর মতো বামন তাকে সমর্থন করতে পারবেন না। এই যখন সমাজের অবস্থা, তো কি বললো সেখানে, আমার আজও ইচ্ছা হয় যে 10 কোটি শিডিউল কাস্টের লোকেদের নিয়ে আমি জয়েন করি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করি। মাঝে মাঝে হি থ্রেটেন্স, আমি 10 কোটি লোককে নিয়ে ভেবে ভারতবর্ষে বর্ণ হিন্দুর তুলনায় যদি আজকে মুসলিমের সংখ্যা এবং শিডিউল কাস্টের সংখ্যা বোধহয় বেশি হবে আজকে। যদি কখনো জয়েন্ট ফ্রন্ট গড়ে তোলে যে শিডিউল কাস্ট এবং মুসলমান লোকেরা, তাহলে ভারতবর্ষে ওরাই মিনিস্ট্রি ফর্ম করবে, বর্ণ হিন্দুদের কোনো স্কোপই নেই তারা। যেমন বর্তমানে মাইসোর টাইসোরে হচ্ছে, আজকে মাইসোরকে নন ব্রাহ্মণরা মেজরিটি ফর্ম করেছে, আজকে মাইসোরিয়ান চিফ মিনিস্টার কেউ একে ব্রাহ্মণ হতে পারবে না। তাই প্র্যাকটিক্যালি বিহার থেকে সব শুরু হয়ে গেছে, বিহারে, এমপিতে, মহারাষ্ট্রে এখন আর ব্রাহ্মণ চিফ মিনিস্টার নেই। জওহরলাল নেহরুর আমলে প্রত্যেকটা স্টেটে ছিল ব্রাহ্মণ চিফ মিনিস্টার, প্রত্যেকটা স্টেটে ছিল ব্রাহ্মণ চিফ মিনিস্টার। এমন কোন স্টেট ছিল না সম্ভব হলে আর কি, যেমন মাদ্রাসে আয়ার কোনো বড় কেউ মেশন, সেই জন্য ওই ভক্ত বৎসলম তারপরে ওদিকে সব করতে হয়েছিল, কিন্তু বাকি সবগুলোতেই ছিল সব ব্রাহ্মণ চিফ মিনিস্টার। বেঙ্গলে ছিল, বিহারে তোমার মিশ্র ফ্যামিলির লোকগুলো ছিল, কিংবা ওই ত্রিপাঠী ছিল, মহারাষ্ট্রে সৎপতি পটনায়ক, এই সমস্ত লোকগুলো এইতে উড়িষ্যায় ছিল। তারপরে তোমার এমপিতে ছিল তোমার ওই যে ভিসি শুক্লা, এসসি শুক্লা, এসব ছিল। তারপরে তোমার এই রাজস্থানে ছিল যোশী সম্প্রদায়ের কিছু লোক ছিল। আচ্ছা, মহারাষ্ট্রে মোরলে সুরাই সব থাকতো। আচ্ছা, পাঞ্জাবে একটু কম তেমন নেই।
আর তোমার এরকম ধরনের দেখেছি লোকগুলো হিসেবগুলোতে এরকম ধরনের। আর ধরো ভারতবর্ষে তোমার কতগুলো ইম্পর্টেন্ট পোর্টফোলিও, যেমন সিবিআই ডাইরেক্টর, তারপর ধরো সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডাইরেক্টর, তারপর ধরো রয়ের ডাইরেক্টর, তারপর ধরো প্রাইভেট সেক্রেটারি, প্রাইম মিনিস্টারের প্রাইভেট সেক্রেটারি, তারপর ধরো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এরকম বড় বড় পোস্টে দেখতাম মোস্ট অফ দেম কাশ্মীরি পন্ডিত। এমার্জেন্সির আগে একদিন একটা আর্টিকেল লিখেছিলাম, তখন আমি দেখলাম খোঁজ পেয়ে গিয়ে যে প্রায় 8টা বড় বড় পোস্টে এবং দ্য পোস্ট অফ দ্য কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া, অল অফ দেম কাশ্মীরি পন্ডিত একদিন ছিল। আজ সে দিনটা পাল্টে যাচ্ছে, দিনটা পাল্টে যাচ্ছে। এই যদি হয় তাহলে সমাজে ডিসিপ্লিন থাকবে? কিছুতেই ডিসিপ্লিন থাকবে না। পিপল উইল বাউন্ড টু রিভোল্ট। আরেকটা হচ্ছে সমাজে হেলদি সোসাইটি লক্ষ্য হচ্ছে ইউনিটি। একটা ইউনিটি থাকা দরকার সমাজে। ইউনিটি না থাকলে সে সমাজ কখনো টিকতে পারে না। আমাদের সমাজে ইউনিটি নেই, আগেও ছিল না, আজও নেই। আগেও ছিল না ইউনিটি। ওই ইউনিটি নেই বলে বললাম বাহিরের গল্পটা। মোহাম্মদ বিন ঘুরি ছুটে আসছে রাজস্থান সীমান্তের দিকে, আজমির ছুটে আসছে। তুর্কি তাজি, তাজি মানে হচ্ছে ঘোড়া, অ্যারাবিক তুর্কি ল্যাঙ্গুয়েজে তাজি মানে ঘোড়া। তো তুর্কি তাজির প্রচন্ড দাপট নিয়ে মোহাম্মদ ঘুরি তার অশ্বারোহী বাহিনীকে নিয়ে ছুটে আসছে আজমিরের দিকে। আজমিরের সেখানে রয়েছে কে? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ সেখানে রয়েছে, চৌহান আক্রমণ করলো। পৃথ্বীরাজ চৌহান খুব বড় বীর, আপ্রাণ যুদ্ধ করে শেষ পর্যন্ত ওকে মেরে তাড়িয়ে দিল, ফিরে গেল। ঠিক আছে, দেখছি ও জানে হিন্দুদের উইকনেস কোথায় আছে। হিন্দুরা কখনো দুজন একসঙ্গে বসে কাজ করতে জানে না। মিলিটারি ইন্টেলিজেন্সের মাধ্যমে জয়চন্দ্রের কাছে পাঠালো খবরটা, খোঁজ নিল জয়চন্দ্রের মেয়ে সংযুক্তাকে বিয়ে করতে চেয়েছে পৃথ্বীরাজ, এবং সংযুক্তাও ঠিক জয়চন্দ্রকে বিয়ে করবে। ওদের মধ্যে এই নিয়ে অনেক গন্ডগোল হয়। শেষ পর্যন্ত এত গন্ডগোল হয় যে জয়চন্দ্রের মেয়ে সংযুক্তা চিঠি লিখে পাঠায় পৃথ্বীরাজের কাছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি জহরব্রত অবলম্বন করবো। জহরব্রত মানে হচ্ছে আগুন জ্বেলে ঝাঁপ মারা, জহরব্রত। সে যুগে মেয়েরা ওই এরকম ধরনের মনের ইচ্ছা পূর্ণ না হলে বা স্বামী মারা যাচ্ছে জানলে বা মুসলমানদের হাতে পড়বার আগেই তারা জহরব্রত অবলম্বন করতো। একটা বছর কাইন্ড অফ সেলফ ইমোলেশন, জহরব্রত মানে সেলফ ইমোলেশন, এরা করতো। তারপরে পৃথ্বীরাজ বললো যে না ঠিক আছে, তুমি বিয়ের দিন ঠিক হোক, আমাকে সংবাদ দিও, মানে আমি জানতে পারলে আমি নিশ্চয়ই পরে দেবো। তো সংযুক্তা চিঠি পাঠিয়ে সংবাদ দেয় অমুক তারিখে বিয়ে হচ্ছে, তুমি এরকম ধরনের রেডি থেকে বলা ঠিক আছে। তারপরে তো সংযুক্তকে তুমি জানো যে কি করে যাইছেন বিয়ে করেছিল পৃথ্বীরাজ, কি করে করেছিল? হ্যাঁ, ঘোড়াতে করলো কি করে? নিয়ম ছিল, হ্যাঁ, রাজপুতদের নিয়ম হচ্ছে, রাজপুত আর্যদের নিয়ম হচ্ছে যে বিয়ের আগেও দুটো কাজ করে। একটা কাজ হচ্ছে আকাশে একটা নক্ষত্র থাকে, তার নাম হচ্ছে অরুন্ধতী নক্ষত্র, বুঝলে? আকাশে একটা স্পেশাল নক্ষত্র দেখতে পাওয়া যায়। আর্য কন্যা বিয়ের আগে রাত্রে ওই অরুন্ধতী নক্ষত্রের দিকে একবার তাকিয়ে দেখা যায়। অরুন্ধতী হচ্ছেন ভারতীয় পৌরাণিক ইতিহাসে সবচেয়ে চেস্ট মহিলা, চেস্ট লেডি। সেজন্য পুরাণে তাকে রাখা হয়েছে আকাশে, সো দ্যাট অল দ্য এরিয়ান মানে সমস্ত অনুরা আর্য কন্যা ওকে দেখতে পায়, তোকে দেখতে হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা বিশেষ যে বাড়ির যে অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে পুজো করে তারপরে ওই বরের গলায় মালা পরায়, ঠাকুরের গলায় প্রথম মালা, তারপর বরের গলায় মালা পরায় ওরা আর্য কন্যারা। মালাটা দিয়ে করতে হয়, আসলে নিয়ম ছিল। এবার মালাটা দিয়ে যখন যাবে যে সময়টাতে কোনো বেটা ছেলের সঙ্গে থাকবে না। বেটা ছেলে থাকতে পারে একটাই, সে হচ্ছে কেবল ব্রাহ্মণ পুরোহিত থাকবে সঙ্গে, আর কেউ না। আর যদি কেউ থাকে তো সে থাকবে ওই হিজড়ে টাইপের কিছু লোক, তাকে বলা হতো খোঁজা, এরকম টাইপের কিছু লোক, একজন লোক থাকবে, নিয়ম সেই যুগে ছিল। ওই কি ওয়ার্ড বলা হতো। তো সেই রকম সেই গিয়ে ওখানে বিয়ে করে যাচ্ছি যখন, তখন সেই পৃথ্বীরাজ একটা ঘোড়াতে করে, বেশ তাজা একটা ঘোড়াতে করে ওয়েট করছিল ওর জন্য। ওইখান থেকে মন্দির থেকে ফেরার পথেই পৃথ্বীরাজ বললো হ্যালো, আই এম হিয়ার, চুপ করে পিছিয়ে বসলো, একদম সত্যি কাজে ছুটে চলে গেল। তো পৃথ্বীরাজের সঙ্গে জয়চন্দ্রের এই সঙ্গে সংযুক্তা বিয়ে হয়ে গেল। এই খবরটা যখন জানাজানি হলো তখন পাই থাকে, ঠিক আছে।